মহাষষ্ঠী দর্শক বন্ধুরা, বাংলার পালস টিভি চ্যানেলের পর্দায় সকলকে স্বাগত। আজকে থেকে আমরা শুরু করছি মিউজিক লাভার্স অ্যাসোসিয়েশন নিবেদিত বিশেষ অনুষ্ঠান, যার নাম গান গল্প আড্ডা। গান গল্প মানে সেই গানকে ঘিরেই গল্প, আর এই গান আর গল্পকে মিলিয়ে মিশিয়ে এই ঘিরেই জমে উঠবে আমাদের গান গল্প আড্ডা এই অনুষ্ঠান। তো কিভাবে আমরা এগোচ্ছি, কি বৃত্তান্ত, সে তো সময়ের সঙ্গে সঙ্গে পর্দায় আপনাদের একেবারে চোখের সামনে, বাড়িতে বাড়িতে, ঘরে ঘরে ফুটে উঠবে। তার আগে আমরা একটু আজ যারা যারা আমাদের মধ্যে আছেন তাদের সঙ্গে আলাপ পরিচয় পর্বটা মিটিয়ে ফেলি। ও প্রথমেই তো বলতেই ভুলে গেছি, আমি আপনাদের FM বন্ধু, পুরনো দিনের বন্ধু সিদ্ধার্থ দাশগুপ্ত। আরও একবার নমস্কার। আমরা এদিক থেকে আলাপ পরিচয় পর্বটা আগে শুরু আর শেষ দুটো করি, তারপর গান গল্প এবং আড্ডা শুরু হবে। কেমন? আমার ডান দিকে নিজেকে একটু ইন্ট্রোডিউস করা দরকার। আমি সৌমেন্দু গাঙ্গুলি, মিউজিক লাভার্স অ্যাসোসিয়েশনের চিফ প্যাট্রন, এবং আমাদের অনেক পরিকল্পনা আছে এই মিউজিক লাভার্স অ্যাসোসিয়েশনকে একটা অন্য পর্যায়ে নিয়ে যাবার, এবং গানে, ছন্দে, গীতিতে আমরা এগিয়ে যাব। তারপর আমি প্রথমেই সবাইকে ধন্যবাদ জানাই, শুভ ষষ্ঠী। তো আমি মিউজিক লাভার অ্যাসোসিয়েশনের কোঅর্ডিনেটর হিসেবে যুক্ত হয়েছি, খুবই ধন্য এত সুন্দর একটা বিষয়ের সঙ্গে যোগ দিতে পারি। আমি এখানে এখন সঙ্গীত শিল্পী বলি, সঙ্গীত শিল্পী মিঠু ব্যানার্জি। তো আমি আপনাদের মাঝখানে এসে উপস্থিত হয়েছি। অনেক ধন্যবাদ সকলের হয়ে, আমি সেটা জানালাম। একদম এই প্রান্তে চলে আসব। আমি মুকুল সরকার, সঙ্গীত শিল্পী এবং মিউজিক লাভার অ্যাসোসিয়েশনের এক সদস্য। এইবার আমি পরিচয় করিয়ে দিই, নিজে উদ্যোগ নিয়ে খানিকটা। শুভঙ্কর চৌধুরী, শুভঙ্কর জয়েন্ট কনভেনার মিউজিক লাভার্স অ্যাসোসিয়েশনে। শুভঙ্করকে আমরা প্রথম পর্বে প্রায় জোর করে আপনাদের সামনে হাজির করিয়েছি এবং ক্যামেরার সামনে বসিয়েছি। শুভঙ্করের অ্যাক্টিভিটি, শুভঙ্কর আমরা ধীরে ধীরে তোমার কাছে আসব। তার আগে একটু গান হোক, কি বলো? আড্ডাটা জমে উঠুক নাকি? আমরা নিশ্চয়ই গানে যাব, তবে মিউজিক লাভার্স অ্যাসোসিয়েশনের একজন সদস্য হয়ে আমি আজকে খুব গর্বিত যে আজ থেকে যে এপিসোড শুরু হচ্ছে সেখানে সিদ্ধার্থ দাশগুপ্ত, যিনি অল ইন্ডিয়া আকাশবাণী, অল ইন্ডিয়া রেডিও আকাশবাণী খ্যাত একজন সঙ্গীত রিসার্চারকে আমরা এই ভূমিকায় পেয়েছি। ভালো মন্দ ওদের দিকে থাক, ওরা বিচার করবেন। আমরা থ্যাংক ইউ ভেরি মাচ সবার কাছে, তুমি আলাদাভাবে ইন্ট্রোডিউস করা বলে। আমরা সৌমেন্দুর কাছে চলে আসি। সৌমেন্দু, আমরা গান শুরু করে দিই, পুজোর গান। আমাদের বিষয়টা সেটা একটু আপনাদের প্রথম যে পর্ব আড্ডার বিষয়টা একটু বলা দরকার। দেখুন, পুজো মানেই অনেক কিছু। পুজো মানে আড্ডা, পুজো মানে বেড়াতে যাওয়া, পুজো মানে আলাদা রকমের খাওয়া দাওয়া, পুজো মানে আমরা যা দেখে বড় হয়েছি, পুজো বার্ষিকী, পুজো জামা কাপড়, তো নতুন জামা কাপড় তো আছেই। একটা বয়সের পর ততটা হয়তো না, কিন্তু তার আগে অবধি তো দারুণ একটা ব্যাপার। একই সঙ্গে পুজোর গান, যা কি প্রজন্মবাহিত, আমার প্রজন্ম, তারপরের প্রজন্ম, আমার আগের, তার আগের প্রজন্ম, এতটা সময় বাহিত, এতটা প্রজন্ম বাহিত একটা বিষয় হচ্ছে পুজোর গান। আমরা কিন্তু আজ এবং আগামী পর্ব এই বাংলা পুজোর গান নিয়েই থাকবো। কখন থেকে পুজোর গানের সূত্রপাত হয়েছিল আসবো আমরা সেই প্রসঙ্গে। তার আগে সৌমেন্দুর গান, অনেকটা কথা হচ্ছে, গান গল্প আড্ডায় কথাটা অনেক বেশি হয়ে যাচ্ছে আমাদের। একটু গান হোক, তারপর আড্ডা। আজকে আমার প্রথম নিবেদন শ্রদ্ধেয় কিশোর কুমার গঙ্গোপাধ্যায় প্রতি ট্রিবিউট, নয়ন সরসিকা। বেশ, আরেকবার গান থেকে যাবো। কেউ নয়ন সরসী কেন ধরেছে জলে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে, নয়ন সরসী কেন ধরেছে জলে,
কাজলে নয়ন সরসী কেন। বাহ 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 বাহ। বুঝলে শুভঙ্কর, এই যে গান সৌমেন্দ্র আমাদের শোনালেন 1973 সালের পুজো, আর 2024 তুমি বলো এখনও নতুন। হ্যাঁ, এবং একটা ব্যাপার হচ্ছে এই গান তো কিশোর কুমারের নিজের সুর, মুকুল দত্ত লিখেছিলেন। প্রায় 3 বছর পর কিশোর কুমারের আবার বাংলা আধুনিক গান বলো বা পুজোর গান বলো রিলিজ করলো। 1969-এ মুকুল দত্তর লেখা এবং আরডির রাউদেব বর্মনের সুর করা সে তো এলো না আর চলেছি একা, এই রেকর্ড সুপারহিট হয়ে যাবার পর 70 সাল, 71 সাল এবং 72 সাল 3 বছর কিশোর কুমারের কোনো বাংলা পুজোর গান বা আধুনিক গান নেই। সিনেমাতে এদিক ওদিক সেদিক ছিল কিছু, আচ্ছা। কিন্তু কোনো পুজোর গান নেই। আবার তিনি ব্যাক করলেন ইন 73, হিউজ হিট। কত হিট তো বোঝাই যাচ্ছে। এর সঙ্গে যে গানটা ছিল সৌমেন্দু, দু লাইন শুনিয়ে দেওয়া যাবে নাকি চট করে? এই যে নদী, উইদাউট ইনস্ট্রুমেন্ট হয়ে যাবে, 2 লাইন। জয় সাগরে কত কথা, কত কথা শুধাই তারে, এত জানে তবু নদী কথা বলে না, কথা বলে না, কেন বলে না, কেন বলে না। এই যে নদী, সবাই হাততালি দেবেন, সবাই হাততালি দেবেন, সবাই হাততালি দেবেন। আপনারাও আপনাদের জন্যই অনুষ্ঠান। এই বছরটা শঙ্কর, এই বছরটা এই 73 কিশোর কুমার এই গান গাওয়া ছাড়াও তার আরও দুটো ভূমিকা ছিল। এক হচ্ছে তার ছেলেকে অমিত কুমারকে বাংলা গানে ইন্ট্রোডিউস করেছিলেন। জিনিসের দাম বেড়েছে, মানুষের দাম কমেছে, হায় রে কপাল করবো কি, মনে মনে কতদিন কত ছবি আঁকা ছিল, এটাও সুপারহিট ছিল তখন। এবং হেমা মালিনীকে ফর দ্য ফার্স্ট অ্যান্ড লাস্ট টাইম বাংলা আধুনিক গান গাইছিলেন সেবার পুজোতে। এসব মুকুল দত্তর লেখা গান। হেমা মালিনী কিশোর কুমারের সুরে 73 পুজোতে বাংলা গান করেছিলেন, আপনারা হয়তো অনেকে জানেন। কাঁদে মন পিয়াসী একটা গান ছিল, আর একটা গান ছিল গুন গুন গুন। তো আমরা আবার গানে ফিরে আসি। এবার মিঠু, কি গান শুনবো? গান কি শোনাবো? আপনার কথা যত শুনছি মনে হচ্ছে আর আমি তো আরো শুনি। যত এই যে সৌমেন্দু গান শোনালো, আমার এবার তুমি শোনাবে। যে আপনার কাছ থেকে আমি এগুলো মানে আমি এইখানে যুক্ত হতে পেরেছি। আসলে ভাগ্যটা শোনো, এখানে আমি একটু থামিয়ে বলি, ভাগ্যটা আমাদের, সৌভাগ্যটা সবাই যে আমরা সবাই দিস হয়ে অর দ্যাট হয়ে আমরা মিউজিক লাভার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত। এখানে প্রতিটি মানুষ এবং আমাদের কাছে এই চ্যানেল আমাদেরকে সবার সামনে তুলে ধরবার সুযোগটা দিয়েছে। সো আমরা অল অফ আস, ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়াল, আমরা গ্রেটফুল টু দ্য চ্যানেল, অ্যাট দি সেম টাইম ভেরি মাচ গ্রেটফুল টু দ্য প্ল্যাটফর্ম, আমাদের যেটা অর্গানাইজেশন মিউজিক লাভার্স অ্যাসোসিয়েশন। কাজে গ্রেটফুল থাকলে সেইখানে আমরা সবাই, এবং দর্শকদের প্রতি তো বটে। আমি সবার কাছে গ্রেটফুল, শুভঙ্করদার কাছে তো বটেই, কিছু বলার নেই। তো আমি স্বপ্না চক্রবর্তীর একটা গান শুনে বলি। কোনটা? হ্যাঁ নিশ্চয়ই, বাই চান্স আমার যদি একটু এরোমেরো ইচ্ছা হয়। না আমারও একটু মাঝে মাঝে না গান শুনলে একটু ইচ্ছা হয়। ইচ্ছা হয়, আপনারা মানিয়ে নেবেন। কেন? আরে পুজোর আবহাওয়া চলছে না, আজকে মহাষষ্ঠী, একটু এরকম হবে। এটা ভুল নয়, গানের সাথে কিন্তু নাচটা থাকে। নিশ্চয়ই, হ্যাঁ, অবশ্যই। এটা ভালো লাগে আরো। ঠিক আছে, চলি তাহলে। আমি ধরে রাখবো কি আপনাদের চিন্তা নেই। তুমি গান শোনো। বলিও না নদী, আর দুমুঠো চাল ফেলে দে হাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে। ও নদী, ঠাকুর জামাই এলো বাড়িতে। বলিও না নদী, আর দুমুঠো চাল ফেলে দে হাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে। ও নদী, ঠাকুর জামাই
শুভঙ্কর স্থির হও। তুমি যদি এত দোলো, তাহলে ও প্রান্তে যারা বাড়িতে বসে দেখছেন তারা কতটা দুলছেন সেটা একবার ভাবো। না সেটা তো হবেই, না, সেটা আমরা চাই তারা দুলুন। তার কারণ হচ্ছে আজকে ষষ্ঠী পড়ে গেছে। ষষ্ঠীতে আমরাও এখানে যেমন মানে এখানে আমি ধন্যবাদ জানাই মিউজিক লাভার্সে যারা আজকে শিল্পীরা উপস্থিত আছে, যে পুজোর প্যান্ডেলে না ঘুরে গানের মধ্যে আছে ঠিক। আর সঙ্গীতের মধ্যে আছে। আমরা এইভাবেই এগিয়ে যাব। আজকে ষষ্ঠী এবং সিদ্ধার্থদা তোমাকে অনেক অনেক ধন্যবাদ। খালি একটা কথা আমার মনে আসছে, মানে মনে পড়ছে বলে বলছি, এখানে জানো তো অনেক অনেক শিল্পীরা আছে। আমি সৌমেন্দুদার গান শুনছিলাম। সৌমেন্দুদার সাথে আমার যতখানি পরিচিতি আছে, যতখানি আমি দেখেছি, একটা মানুষ একদিকে না ল্যাপটপে কাজ করছে, কখনো আর্কিটেকচার কী সব আঁকাঝোঁকা করছে, আবার বলছে দাঁড়াও একটা গান গেয়ে নিই, সঙ্গে সঙ্গে একটা করে গান গাইছে। তো এরকম মানুষরাই কিন্তু এই যে পুজোর এতে আজকে কিন্তু সে অনেক অন্য জায়গায় যেতে পারতো, কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছে। ওর প্রসঙ্গে আমরা আসবো, সেটা আমাদের আসতে হবে বাধ্যতামূলকভাবে। আর তুমি শিল্পীদের কথা বললে না, দেখো কত উঠতি শিল্পী এসছে। 1978 সালের পুজোর আগে কেউ স্বপ্না চক্রবর্তীর নাম জানতো না, আমরা কেউ জানতাম না। 78-এর পুজোতে তার রেকর্ড রিলিজ হয়, বলি ওনা নদী আর দুমুঠো চাল ফেলে দে হাড়িতে, এবং উল্টো দিকে গানটা ছিল বড় লোকের বিটিলো লম্বা লম্বা ছু। আচ্ছা, আমরা বলি ব্যানার, বড় ব্যানার থেকে হবে সিনেমা, সেই ছবি হিট হবে। বড় ব্যানার থেকে গান রিলিজ হবে, সেই গান হিট হয়ে যাবে না, সবসময় সেটা নয়। 78 সালের পুজোতে এই গান যখন রিলিজ হয়েছিল, রেকর্ডটা যারা আপনারা চোখে দেখেছেন কি আমি জানি না, রেকর্ডটা কিন্তু এখনও দেখতে পাওয়া যায়। সেখানে কোম্পানির নাম লেখা ছিল অশোকা, ASHOKA। সেই অশোকা কোম্পানি এই রেকর্ডের রিলিজের পরপর কোথায় চলে গেছে কেউ জানে না, তারাই একমাত্র বলতে পারবেন। সেই কোম্পানির আজ আর কোনো অস্তিত্ব নেই, কিচ্ছু নেই, আছে কিনা আমি নিজেও জানি না, কোথাও নাম ধাম তার শোনা যায় না। গ্রামোফোন কোম্পানি বলতে যাদের কথা বোঝেন, সর্বোচ্চ যে জনপ্রিয় যে কোম্পানি, তারাই গানের রাইট নিয়ে তাদের সিডিতে কম্পাইলেশনে গানটা বার করেছেন, অরিজিনালি তাদের গান এটা ছিল না। সেই অশোকা বলে একটি কোম্পানি, যার নাম ঠিকানা এখন কেউ ভালো করে বলতেই পারবে না, আদৌ বলতে পারবে না, সেই কোম্পানি থেকে এই রেকর্ড রিলিজ হয়ে মারমার কাট হয়ে গেছিলো। 70 পুজোতে মোহাম্মদ রফির গান ছিল, 78 পুজোতে লতাজির গান ছিল, বাংলা গান যেমন হয় তেমন ছিল, কিন্তু তাদেরকে সোজা কথা বলতে গেলে টেক্কা মেরে এই রেকর্ড সুপার ডুপার হিট হয়েছে। কেমন? আমরা আর একবার আসি এবার আমাদের মুকুলের কাছে। মুকুল, তুমি কি শোনাবে? বলো। আমি কিশোরজির একটি বাংলা গান, আমার মনের ময়ূর মহলে। আমার মনের ময়ূর মহলে। আচ্ছা, এই যে সৌমেন্দু যে গানটা শুনিয়েছিল না, 73-র গান, একটা দীর্ঘ গ্যাপের পর কিশোর কুমারকে আমরা পেয়েছিলাম। তোমার এই গানটা হচ্ছে 75-এর পুজো, 74-এও তার গান ছিল, আবার তারপরেও তার গান এসছে। 74-এ তো তিনি তারে আমি চোখে দেখে নিয়ে গিয়েছিলেন, এবং আমি এই ভাবতেই ব্যথা ব্যথায় মন ভরে যায়, লতাজির সুরে গিয়েছিলেন, এবং লতাজি আবার সেই বছর কিশোর কুমারের সুর দুখানা রেকর্ড করেছিলেন, কি লিখি তোমায় আর ভালোবাসার আগুন জেনে কেন চলে যায়। তো করো, একটু শুনি দাও আমার মনের এই ময়ূর মহলে, তাই তো? শুনি দাও। আমার মনের এই ময়ূর মহলে এসো আজ প্রেমে আতর ঢেলে দাও, বেগম রাতটা গায়ে তারা দু চোখে আজ নয় ঝাড় বাতি জেলে দাও আমার মনে। কালকে কোথায়
মানতে হবে, কিছু করার নেই শুভঙ্কর, তাই না? একদম। আমরা আবার চলে আসব সৌমেন্দুর কাছে, সৌমেন্দুর গান আমরা শুনবো। যেটা শুভঙ্কর তুমি বলছিলে সেই সূত্র ধরে বলি, আমরা বহুবার ওর অফিসে গেছি। পেশাগতভাবে একজন স্থপতি, যাদবপুর ইউনিভার্সিটি থেকে পাশ করা ইঞ্জিনিয়ার, তার উপর তার অন্যান্য বিষয়তে পিএইচডি করা। তো সেটা তো ব্যক্তিগতভাবে বাহ্যিক আচার আচরণে তার কোনো প্রমাণ পাওয়া যাবে না যে এই ধরনের মানুষ যে কোথাও একটু উন্নাসিকতা চলে আসে, সেটা তো নেই। ডাউন টু আর্থ এবং মোস্ট ডাউন টু আর্থ। এবং মোহাম্মদ রফির ফ্যান এই পৃথিবীতে সভ্যতা যতদিন থাকবে, রফি সাহেবের কোটি 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 অক্ষোহিনী ফ্যান থাকবেন। কিন্তু রফি সাহেবকে তার যা জীবনযাত্রা ছিল, জীবন দর্শন ছিল, সেটা মেনে চলা আমাদের মতো সামান্য মানুষের কাজ নয়। সেটা মেনে চলা খুব দুরূহ ব্যাপার। সেটা খুব অবলীলায় মোহাম্মদ রফির যে জীবন দর্শন, সেটাকে মেনে চলে, সব সময় মানুষের পাশে আছে। এমন একজন মানুষের নাম হচ্ছে সৌমেন্দু গাঙ্গুলি। এবং ওর অফিসে গেলে দেখবেন এত বড় বড় কাজ হচ্ছে, একজন স্থপতির যা কাজ থাকে তার মাঝখানে, যেমন শুভঙ্কর বলছিল, হঠাৎ একটা মাইক চলে আসলো, হঠাৎ তালাত সাহেবের জলতে হ্যায় জিসকে লিয়ে বলে সেই সুজাতা ফিল্মের গান শুরু হয়ে গেল, তারই মাঝখানে কাজ হচ্ছে। দুটোর কোনোটাই কোনো খামতি নেই, না কাজে ভুল না তার গানে ভুল, কোনো জায়গাতেই কোনো খামতি নেই। এমন এক আশ্চর্য মানুষ, ব্যতিক্রমী একজন মানুষ, যেমন শুভঙ্কর বলেছে তেমন আমিও বলছি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে, বলছেন সৌমেন্দু গাঙ্গুলি। আরও অনেক গল্প চলে আসবে কিন্তু আড্ডা মারতে গেলে, এদের নিয়ে অনেক গল্প চলে আসবে। কিন্তু এবার একটু গানে আসতে হয়। কোন গান? হেমন্ত মুখোপাধ্যায় আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা। এখন আমরাই প্রশ্ন করছি সৌমেন্দু। আচ্ছা সৌমেন্দু, ওর একটা পরিচয় রয়েছে, সেটাও চট করে কেন বলে না। সৌমেন্দুকে আমি জিজ্ঞেস করি, হেমন্ত মুখোপাধ্যায় শাস্ত্রীয় সঙ্গীত শিখতে শুরু করেছিলেন কার কাছে? আমার ঠাকুরদার কাছে, লেট ফণীভূষণ মুখোপাধ্যায়। বেশ, তার কাছে শিখতে শিখতে, এবং হেমন্তবাবু বহু জায়গায় বলেছেন আমার গুরু আচমকা চলে যেই গেলেন, আমার সেভাবে। উনি 42 বছর বয়সে মারা গেছিলেন এবং ধনঞ্জয় ভট্টাচার্য, পান্নালাল ভট্টাচার্য, সত্য চৌধুরী, সোরেন মুখোপাধ্যায় সবাই ওনার শিষ্য ছিলেন। এবং হেমন্ত মুখোপাধ্যায় একাধিক জায়গায় বলেছেন যে উনি ওরকম আচমকা এত কম দাদুর বয়সে, কাজটা ওনারাই করেছিলেন। হ্যাঁ ওনারাই করেছিলেন, চলে যাওয়াতে ওই হাতে কলমে শিক্ষাটা আমার বন্ধই হয়ে গেল। তখন আমার বাবার বয়স 5 বছর, ছোট কাকার বয়স 19 days অবধি। উনিও তো সলিল চৌধুরীর গান গেয়েছেন। কোন ফিল্ম? বাড়ি থেকে পালিয়ে সলিল চৌধুরী রাগটা অ্যাক্টিংও করেছে, গিয়েছে। হ্যাঁ। ঋত্বিক ঘটকের তার নামটা তো বলা দরকার। লেট শঙ্কর কুমার মন্ডল। আপনারা শুনলেন, বংশ পরিচয়টা শুনলেন। আর তার পুত্রকে কিরম ডেকে এনেছি বলো, ধরে রেখেছি তো। ওর জন্য আলাদা করে হাততালি দিয়ে নেবেন। তাকে যে এরকম একটা মানুষকে আমরা পুজোর সময় আমাদের মধ্যে পেয়েছি, এবং এত সঙ্গীত প্রিয় মানুষ, অনেক কথা শুনছি, একটু গান শুনি। হ্যাঁ, আমায় প্রশ্ন করে হোক। হ্যাঁ। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা।
শেষের দিকে তখন আরেকজন মনে করিয়ে দিচ্ছে হিন্দিটাও আছে, হিন্দি ভার্সনটাও আছে। কিন্তু আমি তোমাকে একটা কথা বলি এবং সবাইকে, এই গানটার সঙ্গে যে ইনসিডেন্ট জড়িয়ে আছে নিশ্চয়ই সেটা যেন না হয়। 1961, এটা হচ্ছে 69-এর পুজো, সলিল চৌধুরীর লেখা এবং সুর করা। এর সঙ্গের যে গানটা সেটা বড় কঠিন, শোনো কোনো একদিন আকাশ বাতাস জুড়ে ইঞ্জিন। তো 1961-তে সলিল চৌধুরীর লেখা এবং সুর করা পুজোর গান, হেমন্ত মুখোপাধ্যায়ের ছিল রেকর্ড। সে গান ছিল তোমার আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা এবং মনের জানালা ধরে উঁকি দিয়ে গেছে। 61-র পর আবার 69, মাঝখানে প্রায় বছর 27 একটা গান নেই দুজনের। তার কারণ কোনো কোনো মানুষ এদের দুজনের মাঝখানে একজনকে গিয়ে বলেছেন যে সলিলদা, হেমন্তদা তো বলছিলেন সলিল আবার কে, আমি গিয়েছি বলেই না ওর গান হিট। তারাই আবার হেমন্ত মুখোপাধ্যায়কে বলছেন, হেমন্তদা সলিলদা বলছিলেন হেমন্ত মুখোপাধ্যায়কে কেউ চিনতো নাকি আমি যদি গান না গাওয়াতাম। মানে একটু ইগো প্রবলেম। মাঝখানে আচ্ছা, মাঝখানে ফাউল প্লে, সঙ্গীতের জগতের দুই এভারেস্টের মধ্যে মাঝখানে কেউ এরকম ফাউল প্লে করে কেউ তাদের মধ্যে সম্পর্কে একটা মনোমালিন্য ঘটিয়ে দিয়ে 8টি বছর গান নেই। তুমি বলে সেটা যেন এখানে না হয়। একদম। তারপর তারা নিজেরাই নিজেদের সঙ্গে এতগুলো বছর পর নিজেরাই নিজেদের মধ্যে কথা বলে যে সলিল তুমি আমার সম্বন্ধে এটা কী করে ভাবতে পারলে, বলি সে কী কথা হেমন্ত দা, আমি বলেছি কে বললে আমাকে? তো আবার তারা বললো আপনি আমার সম্বন্ধেই চোখ বলেছেন, আমি তোমার সম্বন্ধে এইগুলো বলবো। এইখান থেকে মিটলো, আবার একটা ব্লকবাস্টার রেকর্ড আসলো কেমন। এবং 61-র পরে 62, 63, সলিল চৌধুরীর কোনো গান হেমন্ত মুখোপাধ্যায়ের এই কারণে ছিল না। 62-র পুজোতে উনি নচিকেতা ঘোষের গান গিয়েছিলেন, ওই তোমার গান ছিল তুমি এলে অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো এবং তার আর পর নেই। 63-তে নচিকেতা ঘোষেরই গান গিয়েছিলেন হেমন্ত মুখোপাধ্যায় পুজোর, নট সলিল চৌধুরী, কোন পাখি ধরা দিতে চায়। তো এই রকম আর কি। তা আর একটা কথা যেটা বলার সেটা হচ্ছে যে আমরা যে পুজোর গান নিয়ে কথা বলছি, পুজোর গান শুনছি, 2024-এর হিসেবে একটা 110 বছরের পুরনো ইতিহাস। 1914 সালে শারদীয়া পুজো উপলক্ষে প্রকাশিত এরকম একটা অ্যানাউন্সমেন্টকে সামনে রেখে গ্রামোফোন কোম্পানি পুজোর গান বলে রেকর্ড রিলিজ করে। সেই লং ব্যাক ইন 1914, আজকে 110 বছরের পুরনো ঘটনা। তাতে 17খানা রেকর্ডে 26টা বাংলা গান রিলিজ হয়েছিল, 2টো কমিক ছিল আর 2টো ইনস্ট্রুমেন্টাল ছিল। তোমার কে মল্লিক, বেদানা দাসী, মানদা সুন্দরী দাসী, কৃষ্ণ ভামিনী, এইসব ওই যুগের যারা সলভার ছিলেন তারা ওই গান গিয়েছিলেন। এবং রেকর্ডের দাম তৎকালীন দিনে শুনলে তুমি এখানে পড়ে যাবে। একটা ভায়োলেট কালার ডাবল সাইডেড, তখন আবার না দুদিকে গান থাকতো না, দুদিকে গান থাকলে তার সাংঘাতিক। ভায়োলেট প্রিন্ট আর কি, ভায়োলেট লেভেল, আমি বলছি ভায়োলেট লেভেল, রেকর্ডের লেভেলে ভায়োলেট লেভেল হলে ডাবল সাইডেড রেকর্ড হলে দুদিকে গান, তার দাম তখন 3 টাকা 75 পয়সা, 1914 সাল 1914। আর কালো লেভেলের ডাবল সাইডে দুদিকে 2টো গান এরম রেকর্ড হলে তার দাম তখন 3 টাকা। 1914 সালে 3 টাকায় একটা মানুষের 3 মাস চলে যেত সংসার। সেই জায়গায় দাঁড়িয়ে এই দাম মানুষ তখন কিনেছে, সেই রেকর্ড নিয়েছে। তারপর দীর্ঘ সময় ধরে বাংলা পুজোর গান আমাদের যা দিয়ে গেছে, এখন যতটুকু দিয়ে গেছে তাতে আগামী 100 জেনারেশন চলে যাবে। আমরা তো এই আড্ডায় গল্পে গানে কতটা সময় পেরিয়ে গেলাম নিজেরাই ভালো করে বুঝে উঠতে পারছি না, আপনারা বুঝছেন। আবার চলে আসি মিঠু, হ্যাঁ, বলো। মানে না তুমি বলো। মানে এই জন্যই বলছি আমি কি বলবো, শুভঙ্কর দা মানে ধন্যবাদ দেওয়াটা না বারবার ভালো লাগে না। মানে আমরা দেখতে পাচ্ছি বসে, অডিয়েন্স তো দেখছেই, তারা ঘরে বসে দেখছে, তারাও খুব আমি জানি এনজয় করবে, এই প্রোগ্রামটা খুব ভালো এনজয় করবে আমাদের আগামী দিনে, আশা করা যায়। কিন্তু আমাদের মধ্যে যে একটা অ্যালবাম ঢুকিয়ে দিয়েছে আমি তো এটাই হাঁ করে দেখছি। মানে আপনি তো পুরো অ্যালবাম, না সেটা বড় কথা। পাতা উল্টা করে ছবি দেখি। আরে আগেকার আচ্ছা, দিনে একটা গান শুনি। অ্যালবাম পাওয়া যেত, তুমি জানো? একটু গান হোক। এখন যে গানটা শোনাবো হ্যাঁ। আপনি সেটাও আপনারা জানেন। আমার একটা খুব প্রিয় শিল্পী রুনা মেলার স্টেশনের রেলগাড়ি, আলাউদ্দিন আলী ওদের ওখানকার মিউজিক ডিরেক্টর, তার সুর ছিল। 80 সালের পুজো। একদম। আরে ফোককে তুমি যখন যেভাবে দেবে আধুনিক যুগোপযোগী করে, তোমার গান হিট করতে বাধ্য। সেটা 80 সালে রুনালালার গান স্টেশনের রেলগাড়িটা, মানে এই রেকর্ডে ওই গানটা ছিল, বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, সেটা তখনের গান হতে পারে, পরবর্তীতে ভূমির কান্দে শুধু মন কেন হতে পারে। ফোককে তুমি যদি সেইভাবে প্রেজেন্ট করতে পারো, তার মাঝখানে 60-র পুজোতে নির্মলেন্দু চৌধুরী, একটা মনে পড়লো দেখে বললাম, সোহাগ চাঁদ বদনী, অল টাইম হিট। এখন তো কত রিমিক্স কত কিছু হচ্ছে নির্মলেন্দু বাবুর এই গান নিয়ে। তো একটু শুনি দাও।
রেলগাড়ি হোক একটু হ্যাঁ, আর আরো গানগুলো ভালো হচ্ছে, মানে যন্ত্রশিল্পীরা যারা সত্যি, গান খুব করছে, সুন্দর। আর যন্ত্র সঙ্গীত যারা বাজাচ্ছেন, মিঠু কথাটা তুললো, পলাশ ভীষণ। পলাশ রয়েছে গিটারে, পলাশ মানে পলাশ দত্ত, কই একটু টাং টাং করে বুঝিয়ে দাও না। হ্যাঁ, অসাধারণ, অসাধারণ। অর্পণ দাস, অর্পণ তুমি যে অক্টোবরে আছো সেটা একটু একটু সবাইকে বুঝিয়ে দাও দেখি, মালুম ঠক ঠক না, ঝটকা ऐसा ঝটকা, এটা ঝটকা দাও, আয় আব ঝটকা লাগা। হ্যাঁ, এটা কিশোর কুমারের কপি, কিছু মনে করবেন না। মানে মিউজিক ছাড়া মিউজিক লাভার্স অ্যাসোসিয়েশন হয় না। সেটাই সেটাই, শব্দ সব চলো গান বাট নট নয়েজ। চলো যখন ছাড়ে থামে ধরে ভারী যশোর ধারে ধারে, যখন ছাড়ে থামে ধরে ভারী যশোর ধারে ধারে, কখন বাজে 12টা, মানে এই কাউন্টিং আপনারা করছেন না, এটা আমরাও বুঝতে পারি। 12টা 13টা 7টা 8টা যাই হোক, আপনারা চাইছেন চলতে থাকুক। হ্যাঁ চলবে, সবটা বলবো, কিন্তু তার আগে একবার মুকুলের কাছে আসবো। মুকুল, একটা সময় কথা বলি, 1987 সাল কিশোর কুমারের প্রয়াণ হয়েছিল 13ই অক্টোবর, এবং তার আগে তার সেই বছরের পুজোর রেকর্ড, গানের রেকর্ড রিলিজ হয়ে গিয়েছিল। জীবনের শেষ পুজোর গানের রেকর্ড, এলপিটা একটা লং প্লে রেকর্ড রিলিজ হয়েছিল, নাম ছিল আমি প্রেমের পথের পথিক। সেই রেকর্ডের থেকে একটা গান আমি তোমাকে অনুরোধ করছি, তোমার যেহেতু এগুলো তোলা থাকে, রেকর্ডটার ব্যাক কভার পেজ দেখুন, পরবর্তীকালে যত কম্পাইলেশন হয়েছে সেগুলো নয়, ওই লং প্লেটা যদি কখনো দেখতে পান দেখবেন তার ব্যাক কভার পেজে লেখা আছে একটি গানকে নিয়ে, যদিও গানটি শিবদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা, কিন্তু ডেডিকেট করা হয়েছিল, উৎসর্গ করা হয়েছিল গৌরী প্রসন্ন মজুমদারকে। সেই গান ছিল যখন আমি অনেক দূরে থাকবো না এই মাটির ঘরে, তাই তো? তখন কি আর পড়বে মনে আগের মতো করে। আমি খুব আশাবাদী যে গানটা তোমার তোলা আছে বা শেখা আছে, তাহলে এই গানটাই তুমি একটু শোনাও। যখন আমি অনেক দূরে থাকবো না এই মাটির ঘরে, তখন কি আর পড়বে মনে আগের মতন করে, আমার আগের মতন করে।
আমার প্রাণের পরশ জেগে বেঁধেছিল চেনা ধুলো জমা কাল পুরাটা হয়েছিল সেই না কথার গোলা ফুটিয়েছিলাম আমি কথার গোলা ফুটিয়েছিলাম তোমাদের জলসা করে যৌবনানি অনেক দূর থাকবো না এই মাটির ঘরে কখন কি আর করবে মনে আগের মতো করে আমার আগের মতো করে। গানে বলা হয়েছে তখন কি আর পড়বে মনে আগের মতো করে। আমি বা আমরা মনে করি আগের থেকে আরো বেশি বেশি করে, কারণ আমরা সাধারণ মানুষ তো দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝতে পারি না। দাঁতগুলো যখন সময়ের সঙ্গে সঙ্গে এক এক করে পড়ে গেছে তখন বুঝি যে দাঁত কি, দাঁতের মর্যাদা কি। এইসব স্রষ্টা, এইসব শিল্পী, এইসব গীতিকার, এসব সুরকার, সে বাংলা গানের জগতে হোক, হিন্দি গানের জগতে হোক, আজকে এত আকাল, এত অভাব, এত সর্দিকের একটা দীনতা, তখন আমরা বুঝতে পারি যে আমাদের কি ছিল, কি তারা আমাদের জন্য রেখে গেছেন। এবং আরও বড় প্রমাণ, এই এত বড় ব্যস্ত ইঞ্জিনিয়ার যখন নিজের সাত কাজ ফেলে এখানে দৌড়ে আসে, এই যে একজন চাকরিজীবী মানুষ, সে তারও হাজার ব্যস্ততার মধ্যে দিয়ে এইভাবে গানের সেবা করতে পারে এবং আমাদের সবাইকে একত্রিত করে নিয়ে আসতে পারে। এখানেই প্রমাণ হয়, এখানেই বুঝতে পারা যায় যে যারা রেখে গেছেন তারা কি রেখে গেছেন, তারা কিভাবে কতখানি সবাইকে প্রভাবিত করে গেছেন। আমরা মিউজিক লাভার্স অ্যাসোসিয়েশন কিন্তু দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি, তাই জন্য এই সিদ্ধার্থ দার মতো লোককে আমরা আজকে এখানে বসিয়েছি শুরু থেকেই, আজকের দিনে বসিয়েছি বলে আমরা জানি এই দাঁত আপনারা প্রত্যেক এপিসোডে, আগামী সব এপিসোডে দেখতে পাবেন এই দাঁতের কি মর্ম মিউজিক লাভার্স অ্যাসোসিয়েশন যাকে বুঝিয়েছে। এবং সেই জন্য সব কিছুর জন্য বাংলা পালস টিভিকে একটা আলাদা করে ধন্যবাদ জানানো হয় এবং একই সঙ্গে অবশ্যই মিউজিক লাভার্স অ্যাসোসিয়েশনকে। আজকে তো আর আমাদের এগোনো যাবে না, ঠাকুর দেখতে যাব, তাই যাই, কিন্তু একটা কথা দিয়ে যাই, আগামী পর্ব নিয়ে আমরা আসছি আগামী শনিবার, এবং এটাও আপনাদের কাছে বলে যাই, আমাদের বলা থাকলো শনিবার করি, আপাতত নির্ধারিত থাক, এক এক শনিবার এক এক রকমভাবে গান, গল্প, আড্ডা নিয়ে আসবে মিউজিক লাভার্স অ্যাসোসিয়েশন এবং এই চ্যানেলে, বাংলা প্লাস চ্যানেলে। তাহলে পুজো সবার খুব ভালো কাটুক, সবাই সুখে থাকুন, সুরে থাকুন। আজ তবে এইটুকু থাক, ধরো বাকি কথা ঘরে ধূসর ধুলির পথ ভেঙে পড়ে আছে রথ, বহু দূর দূর যেতে হবে, আজ তবে এইটুকু থাক। 1978 পুজো, বাকি কথা পরে হবে। স্বর্ণের পথ ভেঙে পড়ে আছে রথ, বহু দূর দূর যেতে হবে।